আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সংস্কার ছাড়া সংসদ ভোটে না, নির্বাচন দেরিতে দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা দেখছে বিএনপি। আনুপাতিক ভোটের প্রস্তাব নাকচ। বন্দী বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে ভারতে নথি পাঠিয়েছে সরকার। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল আখ্যা প্রসিকিউশনের। দুঃসময়ে বাংলাদেশের হাল ধরায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসায় আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। দুবাইয়ে গভর্নমেন্ট সামিটের ফাঁকে বৈঠক, দুদেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা। কাছে 4 বছর থেকে ঘুরতেছি। ভূমিদস্যুর চেহারা অনেক বড় দস্যু, তারা টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না। পদে পদে ভোগান্তি, টাকা ছাড়া নড়ে না ফাইল। অনিয়মের আখড়া ভূমি অফিস, দৃষ্টান্তমূলক সাজার নজির না থাকায় বেপরোয়া দুর্নীতির দুষ্ট চক্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দলটি। এক যুগ পর ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আনুপাতিক হারে নির্বাচন সহ সুষ্ঠু ভোটের আয়োজনে কমিশনের কাছে 23 দফা প্রস্তাব দিয়েছে দলটি। এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ 23 দফা দাবি জানিয়েছে জামায়াত। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। নির্বন্ধন আইন যেটা করা হয়েছে, এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। মিয়া গোলাম পরোয়ার জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দল। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। আদালত থেকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আশা জানিয়ে নেতারা বলেন, 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আমরা আশা করছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট মানেই দেশকে ভঙ্গুর অবস্থায় নেওয়ার পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, দ্রুত নির্বাচন হলে দেশে ফিরবে স্থিতিশীলতা। জামায়াতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবও নাকচ করে মির্জা ফখরুল বলেন, এই পদ্ধতিতে জনগণ অভ্যস্ত নয় বলেই বিএনপির এর বিরোধী। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় আলোচনা হয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন প্রসঙ্গে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি আলোচনা হয় সমসাময়িক বিষয়ে। জাতীয় নির্বাচনের আগে জামাতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো ভোটেই একমত নয় বিএনপি। আগে স্থানীয় নির্বাচন চাওয়া মানেই দেশকে আবারও ভঙ্গুর অবস্থায় নেয়ার পরিকল্পনা। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। জামাতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। বলেন, দেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয় বলেই বিএনপি তা সমর্থন করে না। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেছেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এই প্রতিবেদন আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এদিন জুলাই আগস্ট আন্দোলনে 848 শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়ে শেখ হাসিনা সহ নির্বিচারে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে বিএনপি। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর, কিন্তু এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ হয়নি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের নানা দিক এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণ এই প্রতিবেদন, যা কাজে লাগবে বিচারে। একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে। বিভিন্ন বাহিনী ও সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তের পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করেন তাজুল ইসলাম। যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। এদিন জুলাই আগস্ট আন্দোলনে 848 শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। এর মধ্যে 524 জন দল ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাকিরা বিএনপি সমর্থক। শেখ হাসিনা সহ নির্বিচারে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি। 523 জন ছাত্রদল, যুবদল, মূলদল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে। এই মামলায় আছে সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5000-এরও বেশি নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন বলেও জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। সারা বাংলাদেশে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এলিট ফোর্স, র্যাব ও টেলিযোগাযোগ নজরদারির সংস্থা এনটিএমসি বিলুপ্তির জন্য জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে অনঅ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আরও সহজ করতে অনলাইন অ্যাপ উদ্বোধন করা হয়েছে। 14টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন বলে জানান উপদেষ্টা। পরিস্থিতিতে বুধবার র্যাব বিলুপ্তির জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ জানায় জাতিসংঘ। জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কর্মকাণ্ড সীমিত করারও সুপারিশ করে সংস্থাটি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে সম্মেলনে জাতিসংঘের এমন সুপারিশকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। এদিন 14টি দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অনঅ্যারাইভাল ভিসা সুবিধা আরও সহজীকরণ করে অনলাইন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। এই অনঅ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায়, কারো 45 মিনিট 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে, তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এখানে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসা 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। এ বিষয়ে চুক্তি থাকা দেশগুলোর নাগরিকদের মাত্র 30 দিনের জন্য অনঅ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলেও জানান তিনি। 30 দিনের জন্য অনঅ্যারাইভাল ভিসাটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারের কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তবে এ বিষয়ে ভারত এখনও কোনো উত্তর দেয়নি বলেও জানান মুখপাত্র। এছাড়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এই বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। বিভিন্ন মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন চুক্তি বা সমঝোতা স্বাক্ষর করা হয়ে থাকে, এই স্বাক্ষর করা সমঝোতা স্মারক বা চুক্তিগুলো যদি পর্যালোচনার প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুভব করে তবে তারা এই বিষয়টি উত্থাপন করতে পারে। গণতন্ত্র শক্তিশালী ও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার ঠেকাতে প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে এমন সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। সুপারিশে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার নিয়ে সারা দেশের মানুষের মতামত নেওয়া হয়েছে। লিখিত বক্তব্য দিয়েছে 25টি রাজনৈতিক দল ও 3টি জোট। এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই তৈরি করা হয়েছে প্রতিবেদন। ব্যাপক জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সুপারিশমালা তৈরি করতে পারি। প্রতিবেদনে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জনাকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র প্রস্তাব, প্রধানমন্ত্রীর পদের ক্ষমতা হ্রাস সহ 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করার পরামর্শ দিয়েছে। অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে পরামর্শ দিয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে 21 বছর হলেই নির্বাচন করতে পারবে বলেও মত দেওয়া হয়েছে। শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাকে স্থায়ী করতে হলে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে। এদিকে 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুঃসময়ে বাংলাদেশের হাল ধরায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করলেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন আল ওয়াইস। দুবাইয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। দেশটির গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। এ সময় বাংলাদেশ ও আমিরাতের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন আল ওয়াইস। এছাড়াও আগামী দিনে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য সহ বিভিন্ন খাতে যোগাযোগ সম্প্রসারিত হবে বলেও জানান তিনি। এর আগে বুধবার স্থানীয় সময় রাত 11টায় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে স্বাগত জানান দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহুল আল ফালাসি। ইউএইর সাথে আমাদের সম্পর্ক যাতে আরো ডিপার হয় সেই জন্যই মিটিংগুলো হচ্ছে। তা অনেকগুলো ইস্যু তো আছে তাদের সাথে, আমাদের সাথে তাদের বিজনেস, ট্রেড, এগুলো সম্পর্ক বাড়ছে। আর এট দ্য সেম টাইম আপনি জানেন যে আমাদের ইউএইতে আমাদের ভিসা কিন্তু বন্ধ আছে। তো স্যার চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে রেজ করতে এবং এই বিষয় নিয়ে কথা হবে। কমিউনিটির সাথে মিটিং তো আছেই। এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের মূল অ্যাট্রাকশন হচ্ছেন প্রফেসর ইউনূস। উনি কথা বললেন। আর আপনি জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ভারতের প্রায় 1 যুগের বেশি সময় ধরে হচ্ছে, প্রতি বছরই হয় এবং এটা ইনক্রিজিংলি অনেক ওয়ার্ল্ডের টপ লিডারদেরকে অ্যাট্রাক্ট করছে। রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত নিতে দ্বিতীয় দিনের মতো জনমত জরিপ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে স্থাপিত বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানান শিক্ষার্থীরা। এতে নতুন দলের নাম কি হবে, মার্কা কি হবে, এমন নানা প্রশ্নে নিজেদের আকাঙ্ক্ষার কথা জানান তারা।
তাদের প্রত্যাশা, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। সংগঠকরা বলছেন, দল গঠনে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তারা। ক্ষমতার অপব্যবহার ও মোটা অঙ্কের অবৈধ লেনদেনের মাধ্যমে বেআইনিভাবে জমির দলিল তৈরি ও হস্তান্তরের অভিযোগ মিলেছে এক শ্রেণীর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। নির্ধারিত ফির 5 থেকে 7 গুণ বেশি টাকা নেওয়া হয় নামজারির জন্য। বিশেষজ্ঞরা বলছেন, সেবা সংস্থায় নিয়োজিত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার নজির না থাকায় এমন উদাহরণ বেড়ে চলেছে। ভূমি ও সাব রেজিস্ট্রি অফিস নিয়ে দেখুন আমার করা একটি রিপোর্ট। একটি জমির খারিজ বা নামজারির সরকারি ফি মাত্র 1170 টাকা। তবে ভূমি অফিসগুলোতে জমির ধরন অনুযায়ী দলিল প্রতি নেওয়া হয় 5000 থেকে 20,000 টাকা পর্যন্ত। টাঙ্গাইল সদরে ভূমি অফিসের কর্মকর্তাদের কথোপকথনে মিলেছে এর প্রমাণ। 5500 টাকা পাঠাইতে বললেন। আচ্ছা, একটু ফোন দিয়ে নেন। ভাই, আমি কিন্তু আপনার নামটাই ভুলে গেছি। এরপর মাসুদের সহকারী জানান, কত পাঠাবো ভাই বলেন তো দেখি, একটু কমায় টমায় নামজারিটা। কারোর সাথে কথা বলেন, এগুলা তো ভাই ফোনে কথা বলেও ঝামেলা। মনে করেন 2-4টার লেগে 2-4 লাখ টাকা আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, 7-8 হাজার পাঠাই দেন। 26 জানুয়ারি 2025 রাজধানীর ডেমরার বাসেরপুল সাব রেজিস্ট্রার অফিসে বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাননি ভুক্তভোগীরা। 10টার দিকে আসছে, এখন বাজতেছে আপনার 5টা, এখনো ওয়েটিং এ আছে। তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে রুম থেকে বেরিয়ে যান মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার শাহিন আলম। পরে খাসকামরায় দেখা মিললেও ক্যামেরায় কথা বলেননি তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জের তৎকালীন সাব রেজিস্ট্রার আরিফুর রহমানের বর্তমান কর্মস্থল চাঁদপুরের ফরিদগঞ্জ। অভিযোগের বিষয়ে তিনিও কথা বলেননি। আইনজীবীরা বলছেন, ভূমি রেজিস্ট্রেশন আইনে সাব রেজিস্ট্রারদের দায়মুক্তি দেয়ায় চাইলেও জবাবদিহিতা নিশ্চিত করা যায় না। সেকশন 86 এখানে আবার বলে দিয়েছে যে যদি সরল বা সহজ বিশ্বাসে যদি তিনি এই রেজিস্ট্রেশনটা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে না। তো এই সেকশনটা তাদেরকে একটা দায়মুক্তি দিয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, যারা দুর্নীতি দূর করবেন তারাও কোনো না কোনোভাবে এই অন্যায়ের সুবিধাভোগী। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি, সেটি একেবারে আপাতমস্তক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যাদের উপরে অর্পিত দায়িত্ব এটা প্রতিরোধ করার, তারাই কিন্তু এর ফলে লাভবান, সুবিধাভোগী, অংশীদার, এবং যার ফলে এই ধরনের একটা বিচারহীনতা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা গেলে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে মত টিআইবির। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চোখের ছানি ও রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তব্য দেন প্রতিরক্ষা চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মোহাম্মদ রশিদুন নবী। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক খাইর আহমেদ চৌধুরী, নিয়াজ আব্দুর রহমান সহ অভিজ্ঞ চিকিৎসকরা। সেমিনারে অতিথিদের সামনে অস্ত্রোপচার কক্ষ থেকে রিফ্র্যাক্টিভ সার্জারির প্রক্রিয়া সরাসরি দেখানো হয়। বাংলাদেশে চোখের উন্নত মানের চিকিৎসা ও সরঞ্জাম রয়েছে উল্লেখ করে রোগীদের সব ধরনের বিভ্রান্তি এড়ানোর পরামর্শ দেন বক্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মধ্যে চলমান শুল্ক, যুদ্ধ, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন আলোচনার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনের মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে পৌঁছায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী বিমান। তীব্র শীত উপেক্ষা করে ভারতীয় প্রবাসীরা তাকে স্বাগত জানান। এ সময় মার্কিন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিমান ঘাঁটি থেকে হোয়াইট হাউসের অতিথিশালা ব্লেয়ার হাউসে পৌঁছালে মোদীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান প্রশাসনিক কর্মকর্তা এবং ভারতীয় প্রবাসীরা। ডোনাল্ড ট্রাম্পের অতিথিশালায় আগামী 2 দিন অবস্থান করবেন নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই ব্যস্ত সময় কাটাতে শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর মধ্যেই নবনিযুক্ত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। 2 দিনের এই সফরে
ডোনাল্ড ট্রাম্প এবং উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত সময়সূচি থেকে জানা যায়, স্থানীয় সময়ে বৃহস্পতিবার বিকাল 4টায় মোদিকে স্বাগত জানাবেন ট্রাম্প। এরপর দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করবেন তারা। বিকাল 5:40 স্টেট ডাইনিং হলে নৈশভোজে যোগ দেবেন ট্রাম্প ও মোদি। কানাডা, চীন, মেক্সিকো সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ ও চলমান ভূ রাজনৈতিক নানা বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের বাণিজ্য সুবিধার বিষয়টি তুলে ধরতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যে ভারসাম্য আনতে মোদিকে মার্কিন পণ্য আমদানিতে জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। নরেন্দ্র মোদি আঞ্চলিক নিরাপত্তা ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিতে পারেন বলে জানিয়েছে গণমাধ্যম। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এবং ভারতীয় জনগণকে একই সঙ্গে সন্তুষ্ট করা মোদির পক্ষে কষ্টকর হবে। ভারতের পারমাণবিক শক্তি খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা চালাতে পারেন মোদি। এছাড়াও অভিবাসন ও ভিসা নীতি, প্রযুক্তি, বিশ্ব বাণিজ্য এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে কথা হতে পারে এই বৈঠকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল শান্ত শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও প্রতিপক্ষ বিবেচনায় টুর্নামেন্ট শেষে তলানির দিকে থাকতে পারে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে, আগের আসরে সেমিফাইনাল খেললেও প্রক্রিয়া ঠিক না থাকায় ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না দল। টোটাল টিম হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমার কাছে মনে হয় আমাদের টিমে কিন্তু বুমরার মতো বোলার নাই, কিন্তু আমাদের আছে যেটা হচ্ছে সমন্বয়। যদি ধরেন সবার কাছ থেকে আলাদা আলাদা করে আপনি কন্ট্রিবিউশনটা লাগবে। টপ অর্ডারে আমাদের যেমন আগে রান হচ্ছিল না, বাট আমার কাছে মনে হয় যে টপ অর্ডার থেকে রানটা খুবই ইম্পর্টেন্ট। 50 ওভারের খেলায় আপনার স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বোলাররা কিন্তু খুব ভালো রিদমে আছে। এই 8টা টিমের মধ্যে কিন্তু নিচের দিকে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাদবাকি 6টা টিমই কিন্তু আপনার চেয়ে অনেক বেটার টিম। এই ছিল সময় সংবাদে।